সবাইকে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। গণ আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট, জিজ্ঞাসাবাদে পলকের স্বীকারোক্তি। মামলার সাক্ষীদের টার্গেট কিলিং এর অভিযোগ চিফ প্রসিকিউটর। এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের তারিখ অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। সুনির্দিষ্ট সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি। সুপারভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। নিরাপত্তার চাদরে টঙ্গীর ইজতেমা ময়দান, পরিস্থিতি এখনো থমথমে। 4 সাথী নিহতের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জুবায়েরপন্থীদের বিক্ষোভ। বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয়, বললেন IMF মিশন প্রধান। মূল্যস্ফীতি ধারণার চেয়েও অনেক বেশি। বাড়তি দামেও বাজারে মিলছে না সোয়াবিন তেল, সরবরাহ কমিয়ে দিয়েছে বড় কোম্পানিগুলা, বলছে খুচরা ব্যবসায়ীরা। আমি 5 লিটার নিতাম, এখন নিতে পারলাম না, আবার বারবার নিতে হবে, বা দেখা গেল আমি একবার নিয়ে গেলে আমার হয়ে যেত। তারা সিন্ডিকেট করে বাজারটাকে ক্রাইসিস তৈরি করছে। অনিয়ন্ত্রিত পর্যটনে বিপন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ, মহাপরিকল্পনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছে আমি ফারহানা নায়ার। ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট। জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণহত্যা মামলার সাক্ষীদের টার্গেট কিলিং এর অভিযোগ তোলেন তিনি। আজ ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় সাবেক আইজিপি সহ 8 জনের তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে সাংবাদিকদের এসব জানান চিফ প্রসিকিউটর। বলেন, গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10:45টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে সাবেক 8 সেনা ও পুলিশ কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল নিজে স্বীকার করেছে। মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে IIG ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে জিজ্ঞাসাবাদে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী আর কি বললেন একটু বিস্তারিত জানতে চাই। চিফ প্রসিকিউটর কি জানালেন আপনাদের? ন্যান্সি, প্রথমত বলি যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু সরকার শুরু থেকেই ইন্টারনেট সংযোগ নিয়ে নানান নাটকীয়তা করে। আমি এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু ইন্টারনেট পুরো শাটডাউন ছিল, এবং তখন সরকারের যারা মুখপাত্র ছিল, বিশেষ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি এখন এই গণহত্যার মামলার অন্যতম আসামি, সেই পলক তখন বারবার গণমাধ্যমকে বলেছিল যে
নানান কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তারা নিজে থেকে সেটি করেনি। কখনো বলেছে পানি ঢুকে গেছে নেটের তারে, কখনো বলেছে যে প্রাকৃতিক বিপর্যয়। এই যে গল্পগুলো, সেই গল্পগুলো এখন অনেকটাই সত্য হলো যে সেগুলো গল্প ছিল। এরই মধ্যে চিফ প্রসিকিউটর গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানিয়েছেন যে এই পলক, তাকে আমরা কিছুদিন আগে সেফ হোমে তদন্তকারী কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে ওই আন্দোলনের সময় তারা একটি বিশেষ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এবং সেই গ্রুপের অ্যাডমিন ছিল জুনায়েদ আহমেদ পলক এবং সেই গ্রুপে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন পলাতক আছেন, শেখ হাসিনা সেই গ্রুপের অন্যতম সদস্য ছিল। সেই গ্রুপে নির্দেশনা দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয় জুনায়েদ আহমেদ পলককে যে ইন্টারনেট বন্ধ করতে হবে। সেই নির্দেশই কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। আমরা দেখেছি যে সেই কথাই কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন যে জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া আরেকটি বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছে যে আসামি জিয়াউল আহসান, যিনি সেনা কর্মকর্তা এবং যিনি এই এনটিএমসির সাবেক পরিচালক ছিল, এবং সেই জিয়াউল আহসান তিনি এই আদালতকে বিতর্কিত করার জন্য বা নানানভাবে এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তার পক্ষের আইনজীবী আদালতে আবেদন করেছে যে এই আদালতে এই বিচার কাজ চলতে পারে কিনা। সেই আবেদনের শুনানি 30 জানুয়ারি হবে এবং সেই নির্দেশনা আদালত থেকে দেওয়া হয়েছে। এবং আমরা আরও বিষয়ে জানতে চেয়েছিলাম যে এখনও অনেক আসামি যারা গণহত্যায় সরাসরি জড়িত, বিশেষ করে পুলিশের কর্মকর্তা যারা এখনও গ্রেফতার হয়নি, তাদের বিষয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা। তবে সেই বিষয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য যে আসলে একসাথে বহু আসামিকে যদি গ্রেফতার করা হয় এবং ট্রাইব্যুনালে আনা হয় তাহলে বিচার কাজ প্রলম্বিত হবে এবং তাতে বিচার সুষ্ঠু হবে না। তাই আসলে যারা নির্দেশদাতা, জাজ এবং সেই নির্দেশের পালন যারা করেছে এবং যারা সিরিয়াস কিলিংয়ের সাথে যারা জড়িত তাদেরই গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরই ট্রাইব্যুনালে আসামি করা হচ্ছে। ন্যান্সি। রাবি, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, সুনির্দিষ্ট রোড ম্যাপ দেয়া হয়নি, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দল এবং অন্যদের সাথে আলোচনা করে রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, তাতে বিভ্রান্তি ছড়াবে। দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমনটাও জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশন গঠন হয়ে গেছে, তাই দ্রুত নির্বাচন সম্ভব। প্রধান উপদেষ্টার ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি, সুনির্দিষ্ট সময় নির্বাচনী রোডম্যাপ দেয়া হবে সেই প্রত্যাশা তার। ৫৫ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচিত সংসদই একমাত্র সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে, সেটা আদালতের রায় স্পষ্ট, এমনটাও বলেন তিনি। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। জাস্টিস খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। বাংলাদেশের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। জানানো হয়, পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব বলেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। উঠে আসে শেখ হাসিনার আমলে গুমের প্রসঙ্গ। প্যাটেল বলেন, ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার পাক, এটাই ওয়াশিংটনের চাওয়া। সমসাময়িক নানা আন্তর্জাতিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে নিয়মিত বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির পাশাপাশি উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন আসে, 2026 সালের শুরুতেই নির্বাচন হতে পারে বাংলাদেশে, সে প্রসঙ্গে কি ভাবছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে যে প্রস্তুতি নিয়েছে তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশিরা নিজস্ব প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন। নির্বাচন চলাকালে আইনের শাসন এবং গণতান্ত্রিক বিধিমালার প্রতি রাখতে হবে সম্মান।
নিয়মিত ব্রিফিংয়ে আরও আসে শেখ হাসিনার আমলে গুম এবং খুনের বিষয়ে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ। অতীতের মতোই সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা জিজ্ঞেস করা হয় সেই প্রশ্ন। গেল 2 দশকে বাংলাদেশে গুমের শিকার হয়েছেন কয়েকশো মানুষ। এই খবরে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক আটকে রাখা চরম মানবাধিকার লঙ্ঘন। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম অনিশ্চয়তায় কাটায় প্রতিটা মুহূর্ত। এই অপরাধের তদন্তকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। পাটেল বলেন, ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পান সেটাই মার্কিন প্রশাসনের চাওয়া। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের সংঘর্ষের পর থমথমে পুরো এলাকার পরিস্থিতি। সকাল থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে। আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। যারাই এসব এলাকা দিয়ে যাতায়াত করছেন তাদের করা হচ্ছে তল্লাশি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। আমাদের অনেক সামানা এখানে রয়ে গেছে, আমাদের বিডিং সামানা ইত্যাদি জিনিস, ওই জিনিসগুলো আমাদের পরামর্শ ফায়সালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আমাদের মালগুলো আমরা নিয়ে যাব। যেটা মুরব্বীরা ঘোষণা দেবেন, ওলামা کرام যা বলবেন সেই অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। যাদের বেড বিছানা আছে শুধু তারাই যেতে পারতেছে, আর অন্য কাউরে এলাও করতেছে না। মাঠের ভিতরে ফাঁকা, আর বাইরে পরিস্থিতি অনেক ভালো আছে। বাইরে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মানে কড়া পাহারায় তারা ডিউটিরত আছে। লিটারে 8 টাকা বেড়েছে সোয়াবিন তেলের দাম। ধারণা ছিল বাজারে বাড়বে সরবরাহ, কিন্তু পরিস্থিতি ঠিক উল্টো। আগে তেলের ঘাটতি থাকলেও এখন তা হয়েছে তীব্র। মিলছে না খুচরা পর্যায়ে। দোকানে দোকানে তেলের জন্য রীতিমতো হাহাকার। বাজারে তেল সরবরাহ কমিয়েছে কয়েকটি কোম্পানি। আমদানি পর্যায়ে নতুনভাবে কমানো হয়েছে শুল্ক কর। ভোক্তারা বলছেন, গুটি কয়েক ব্যবসায়ীরা কবজা থেকে ভোগ্য পণ্যের বাজার উদ্ধার করতে হবে। রাজধানীর হাতিরপুল বাজারে রামির স্টোর। দীর্ঘদিন ধরেই এই দোকানে নেই পর্যাপ্ত সয়াবিন। এমন ফাঁকা থাকছে তেল রাখার জায়গা। সানফ্লাওয়ার এবং সরিষা তেলের যোগান তুলনামূলক কিছুটা থাকলেও নেই সয়াবিন তেল। চাহিদাপত্র নিচ্ছেন না ডিলার, বলছেন মিল পর্যায় থেকেই যোগান নেই। আমার তেল লাগে পার ডে 2 কার্টন। আমি সপ্তাহে যদি 2-3 কার্টন তেল পাই তাহলে তো আমার তেল সবসময় সংকট থাকবে। আর ডিলারে বললে ভাই কোম্পানি আমাদেরকে দিচ্ছে না, আমরা কি করব? এতটুকুর মধ্যে আমরা জানি। খুচরা কিংবা পাইকার সব পর্যায়েই তেলের সংকট। গেল 9 ডিসেম্বর সয়াবিনের নতুন দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বোতলজাত সয়াবিনের দাম লিটারে বৃদ্ধি করা হয় 8 টাকা। কিন্তু তারপরও তেলের সংকট কেন? 24 সাল কিংবা 23 সাল 25 সাল আপনি যেটাই বলেন না কেন, মানে আকাশ ছোঁয়া বেড়ে গেছে। 1 কার্টন তেল বেচলে দেখা গেল সামান্য 80-90 টাকা লাভ হয়। পণ্য দেয় প্রায় 5,000 টাকা 10,000 টাকার পণ্য যেগুলো চলে না এগুলো দেয়। তাইলে তো তৈল দেয়। শুধু এক কোম্পানি না, সব কোম্পানির একই সিস্টেম। আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার। দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা 22 থেকে 23 লাখ টন। এর 90 ভাগই আমদানি নির্ভর। পরিবর্তিত এই সময়ে 4টি কোম্পানি তেল আমদানি করলেও 2টি কোম্পানি এলসি খোলেনি। দাম বৃদ্ধির ক্ষেত্রে মজুদ সংকট বড় কারণ। তেলের বাজারে স্বস্তি চায় ভোক্তা। আমি 5 লিটার নিতাম, এখন নিতে পারলাম না, আবার বারবার নিতে হবে, বা দেখা গেল আমি একবার নিয়ে গেলে আমার হয়ে যেত। বাজারে একটা সিন্ডিকেট জড়িত। হ্যাঁ, এটাকে মানে তারা সিন্ডিকেট করে বাজারটাকে ক্রাইসিস তৈরি করছে। গভর্নমেন্টকে অবশ্যই এই ব্যাপারে নজরদারি এবং যারা ভোক্তাদের কাছে মানে যেখানে গিয়ে সিন্ডিকেটগুলো রোধ করলেই বাজার মনিটরিং বাড়ানো উচিত। দীর্ঘদিন ধরে অরাজকতা থাকলেও সয়াবিন তেলের বাজারে স্বস্তি ফেরাতে মাঠে নেই সরকারের কোনো সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা IMF এর ধারণার চেয়েও অনেক বেশি। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান IMF মিশন প্রধান। গেল 3 ডিসেম্বর এই মিশন কাজ শুরু করে। গতকাল সমাপনী সভা করেন অর্থ উপদেষ্টার সাথে।
অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মিশন প্রধান বলেন, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে। চলমান ঋণের চতুর্থ কিস্তি এবং নতুন ঋণ মিলিয়ে মোট $130 কোটি বাংলাদেশকে সহায়তা দেবার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে IMF। তিনি বলেন, IMF এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, অর্থনীতি নিয়ে কাজ করে এই সংস্থা। তথ্য উপাত্তের ভিত্তিতেই বাংলাদেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার উদ্যোগে শঙ্কা প্রকাশ করেন মিশন প্রধান। বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে সতর্ক থাকতে হবে। It's a pleasure to be here. I'd like to start with significantly and inflation remains elevated. চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়ে গেছে। ব্যাংকিং খাতের মাধ্যমে দেশের বাইরে পুঁজি প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে কর রাজস্ব কমে গেছে, যা অর্থনীতিতে সংকট বাড়িয়েছে। পরিস্থিতি উত্তরণে সংস্কার চালিয়ে যেতে হবে। These challenges are further exacerbated by দর্শক, সচিবালয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন IMF মিশন প্রধান। সেখানে আছেন সহকর্মী রিমন রহমান, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রিমন, IMF মিশন প্রধান ব্রিফিং আর কি বললেন আপনার কাছ থেকে বিস্তারিত একটু জানতে চাই। ন্যান্সি, যে 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই 16 দিন বাংলাদেশে সফর করেন একটি IMF এর প্রতিনিধি দল, এবং সেখানে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন ক্রিস পাপা জর্জিও। তিনি আজকে ব্রিফিং করলেন অর্থ মন্ত্রণালয়ে, এবং সেখানে তিনি কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন। একটি হচ্ছে আগামী 5 ফেব্রুয়ারি যে IMF এর বোর্ড মিটিং, সেই মিটিংয়ে বাংলাদেশের যে প্রতিশ্রুত যে চতুর্থ ঋণের যে কিস্তি রয়েছে সেই কিস্তি ছাড় করার বিষয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি বাংলাদেশকে নতুন যে ঋণ সহায়তা চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেটি ছাড় করার বিষয়ে কিন্তু সেখানে সিদ্ধান্ত হবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক খাত বা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তিনি কিছু কথা বলেছেন। সেখানে একটি হচ্ছে কয়েকদিন আগে যে দুর্বল ব্যাংকগুলোর জন্য 22,000 কোটি টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে, সেই অর্থ বাংলাদেশের যে মূল্যস্ফীতি এখন চলমান রয়েছে তা উস্কে দেবে, এবং সেটি ভয়ের কারণ বলেও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে এই টাকা দ্রুত সময়ের মধ্যে বাজার থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চলমান যে মূল্যস্ফীতি রয়েছে, যেটি 11.5% মতো, সেই মূল্যস্ফীতি সহনীয় করার ক্ষেত্রে যে বাংলাদেশের যে উদ্যোগ, সেই উদ্যোগটি প্রশংসিত নয় বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের সমমনান্য যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু এত মূল্যস্ফীতি নেই, অর্থাৎ বাংলাদেশের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন বা পরিপালন করা হচ্ছে না। অন্যদিকে ব্যাংক খাতের সংস্কারের বিষয়ে তিনি উল্লেখ করেছেন বারবার। তিনি বলেছেন যে খেলাপি ঋণের একটি পাহাড় সম খেলাপি ঋণ রয়েছে, এবং সেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। বর্তমান যে সরকার রয়েছে তারা বা বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো যথার্থ, তবে সেই সিদ্ধান্তগুলো পরিপালন করার ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে বলে তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তাদের বেশি অনেক তারা কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই অভ্যন্তরীণ আয় বৃদ্ধি বাড়াতেই হবে, তা না হলে বাংলাদেশের যে উন্নয়ন বা বাংলাদেশের যে ঋণের যে কিস্তি পরিশোধের বিষয়, সেটি কিন্তু একটি ঝুঁকির পর্যায়ে চলে যাবে। এবং তারা বলছেন যে বাংলাদেশের যে কর কাঠামো রয়েছে তারা এই অঞ্চলের মধ্যে জিডিপির তুলনায় খুবই কম, এবং তারা বলছেন যে বাজেটে যে কর ছাড়গুলো দেওয়া রয়েছে সেই ছাড়গুলো কিন্তু তুলে নিতে হবে। পাশাপাশি তারা বলেছেন যে আর্থিক খাতের সংস্কার চলমান রাখতে হবে, এবং ব্যাংকের যে সংকোচনমূলক মুদ্রানীতি সেটি অব্যাহত রাখতে হবে। ন্যান্সি। রিমন, আপনাকে ধন্যবাদ। মিশরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 এর 11তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। আজ অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। অংশ নিচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের নেতারা। এর আগে বুধবার কাউন্সিলের 21তম অধিবেশনে যোগ দেন D8 ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে অভিন্ন রূপরেখা তৈরি সম্মেলনের লক্ষ্য। সমালোচনা হবে মধ্যপ্রাচ্য সহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়ে। সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে 1997 সালে প্রতিষ্ঠিত হয় D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। উন্নয়নশীল দেশগুলোর জোট D8 এর এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার কায়রোতে গণমাধ্যমকে তিনি জানান, বাংলাদেশের জন্য নতুন বাজার তৈরির চেষ্টা থাকবে এবার, পাশাপাশি তরুণদের জন্য বিশেষ বার্তা দিবেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকটি বৈঠকের সম্ভাবনার কথাও জানান প্রেস সচিব। শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদির। বাংলাদেশের নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। প্রেস সচিব জানান, যে প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আগামীর অর্থনীতিতে তরুণদের ভূমিকা সহ এ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। ইউথের ক্ষেত্রে ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার এন্ড দে ক্যান ক্রিয়েট জবস। আর এসএমইর ক্ষেত্রে ওনার খুবই কথা হচ্ছে যে এসএমইতে বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইমফোসিস দেওয়া উচিত, এই জন্য যে এটার ফলে এই এসএমইতে জবগুলো খুব বেশি তৈরি হয়। সম্মেলনের ফাঁকে ফাঁকে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক, মানে ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস, মানে ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই দিকেই আমাদের, মানে আমরা যে পণ্য করতেছিলাম সেগুলোর বিক্রির জায়গাগুলো ছিল এইখানে। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। ইন্দোনেশিয়ার সভাপতিত্বে পরবর্তী ডিআইটি সম্মেলন অনুষ্ঠিত হবে 2026 সালের 1 জানুয়ারি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয়, সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরের রাজধানী তোপখানা রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, 13টি সংস্কার কমিশন কাজ করছে, তবে তারা কতটা সংস্কার করবেন ও গতি কেমন হবে সেটাও সরকারকে দেখতে হবে। এছাড়া কমিশন রিপোর্ট আসার আগেই কাঠামো তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন, তাবলিগ জামাতের দু গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে জড়িতদের হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মান্না বলেন, কাউন্সিলরদের আবারও সক্রিয় করার বিষয়টি গিভ অ্যান্ড টেকের মতো হচ্ছে। এই কাউন্সিলররা ফ্যাসিবাদী প্রক্রিয়ায় নির্বাচিত, তাই আবারও তাদের নিয়ে পরিকল্পনা ভিন্ন ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি। যারা যারা সরকারে আছেন, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করার মতো হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার। বগুড়া 6 আসনের সাবেক এমপি রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত 10টা নাগাদ নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ 13টি মামলা রয়েছে। র্যাব জানায়, রিপুকে ধরতে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব 14-র একটি দল। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল সংগঠনটির সংবাদ সম্মেলন। এ সময় প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি দাবি করেন
প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বলেন, তারা বরাবরই চরম বৈষম্যের শিকার। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যেও প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন 13তম গ্রেডে। জাতি করার কারিগরদের সাথে এই বৈষম্য শিগগিরই দূর করার দাবি জানান তারা। এ সময় সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিলেরও দাবি জানান তারা। তোলেন নিরবিচ্ছিন্ন শিক্ষা কাঠামো তৈরির দাবি। আগামী 9 জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন শিক্ষকরা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের অবগত করতে চাই, আমাদের ন্যায্য প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন সহ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সুদৃষ্টি দিবেন, এটা সহকারী শিক্ষকদের আকুল আবেদন। মাত্র 8 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন ছোট্ট দ্বীপটিতেই গড়ে উঠেছে 3 শতাধিক হোটেল, মোটেল আর রিসোর্ট। এমন অনিয়ন্ত্রিত পর্যটনে উজাড় হয়েছে বন, বেড়েছে তাপমাত্রা, পানির লবণাক্ততা, দেখা দিয়েছে মিঠা পানির সংকট। দ্বীপটি বাঁচাতে মহাপরিকল্পনা করে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজ ছবি তুলেছেন জিহাদ ইসলাম। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারের কঠোর বার্তায় প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন, পরে 2 মাস পর্যটনের সিদ্ধান্তে সেন্ট মার্টিনের একেবারে দক্ষিণ প্রান্তে শুরু হয় দক্ষিণ হাওয়া নামের এই রিসোর্টটির নির্মাণ কাজ। বাঁশকাঠ দিয়ে নির্মিত এই ইকো রিসোর্টটির মালিকের দাবি, পরিবেশ রক্ষা করেই সবকিছু করছেন তারা। অ্যাকচুয়ালি কথা কি, আমাদের যে রিসোর্টের বেড়া, কাঠ, বাঁশের, ঠিক আছে, এগুলো তো আপনার প্রাকৃতিকই একটা, আমাদের গাছের সাথে আমরা একটা গাছও আমরা কাটা হয়নি। কতটুকু পরিবেশ রক্ষা করে নির্মিত হচ্ছে এসব ইকো রিসোর্ট, তার নমুনা দেখা গেল এটির পাশেই চন্দ্রালয় নামে এই রিসোর্টটিতে গিয়ে। বছরখানেক আগে নির্মিত হলেও এবার মৌসুম শুরুর সময় পর্যটক আকর্ষণে রিসোর্টটির সৈকতমুখী সব কেওড়া গাছ কেটে সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন তারা। ওগুলা তো পরিবেশটাই বলবে, আমরা তো ওগুলো কাটি না। আমরা এই যে দেখেন, যদি কাটতাম এগুলা দরকার কি ওইটাই তো কেটে ফেলতে পারতাম। হোটেল যারা করছে বিচ এলাকায়, এরা ভিউ দেখার জন্য, টুরিস্টকে বা রুমের থেকে সাগর দেখার জন্য কিছু মাঝে মধ্যে কিছু এরা কাটা ফেলছে। স্থানীয়দের হিসাবে বিগত কয়েক বছরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে তৈরি হয়েছে এমন শতাধিক কটেজ এবং রিসোর্ট। বিগত কয়েক বছর আগেও সেন্ট মার্টিন দ্বীপের চারপাশেই দেখা মিলত এরকম কেওড়া বনের, যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করত এই দ্বীপটিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে এরকম সৈকতমুখী একের পর এক রিসোর্ট নির্মাণ করতে গিয়ে ধ্বংস করা হয়েছে এসব কেওড়া বন, যা এই দ্বীপটির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত জনসংখ্যা এবং ইকোট্যুরিজমের নিয়ম নীতি না মানার কারণে, বর্জ্য ফেলার কারণে, পয়ঃনিষ্কাশনের কারণে, বিভিন্ন কারণে হয়তো দেখা যাবে 15-20 বছর পরে সেখানে যাওয়াই যাচ্ছে না, সেটা টোটালি ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। শুধু বেসরকারি উদ্যোগের কটেজ কিংবা রিসোর্টেই নয়, খোদ সরকারি বিভিন্ন সংস্থা নির্মাণ করছে এমন বহুতল ভবন, যেখানে 2022 সালের সরকারের এক প্রজ্ঞাপন অনুযায়ী দ্বীপটিতে ইট সিমেন্ট নেয়াই নিষিদ্ধ। সেন্ট মার্টিনে একটা নিরাপত্তাজনিত ইস্যু আছে, এটা আপনারা সকলেই জানেন। সেহেতু কিছু কিছু সামরিক সংস্থা সেখানে কিছু কিছু আয়োজন থাকতে হবে, কিন্তু সেই আয়োজন দ্বীপের পরিবেশকে ধ্বংস করে হতে হবে এমন তো কোনো কথা নেই। দ্বীপের পরিবেশ রক্ষা করে কেমন করে ওই আয়োজনগুলোকে আবার পুনর্বিন্যাস করা যায়, নতুন করে ডিজাইন করা যায়, সেটাও সকলকে ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থাপনা নির্মাণ বন্ধ এবং পর্যটক নিয়ন্ত্রণ করা না গেলে বাঁচানো যাবে না দ্বীপটিকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন। মেক্সিকান ক্লাব পাচুকা এফসিকে 3-0 গোলে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ, যা চলতি বছরে ক্লাবটির 5ম শিরোপা। রিয়াল মাদ্রিদের 122 বছরের ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে নিজের নাম স্বর্ণ অক্ষরে লিখলেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটিতে 2 মেয়াদে 5 বছরের ক্যারিয়ারের সব প্রতিযোগিতা মিলে জয় করেছেন 15টি শিরোপা। রিয়ালের আরেক সফল কোচ
মিগুয়েল মুনোজের সাথে 14 শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে থাকলেও ইন্টারকন্টিনেন্টাল জয়ের পর এককভাবে তার নিজের দখলে নিলেন আনচেলত্তি। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট শুরু, সেখান থেকে দুর্দান্ত পারফরমেন্সে এবার এশিয়া কাপ জয় আল ফাহাদের। পেসার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাটিংয়েও ভালো ফাহাদ, হতে চান বোলিং অলরাউন্ডার। এশিয়া কাপের পর এবার ফাহাদের লক্ষ্য বিশ্বকাপ জয়, স্বপ্ন জাতীয় দলের মঞ্চ মাতানোর। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। গত কয়েক বছরে দেশের ক্রিকেট দেখেছে সিলেটের পেস বিপ্লব। সেই বিপ্লবের পথে তরুণ আরেক প্রতিভার নাম পেসার আল ফাহাদ। যুব এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশের হয়ে 5 ম্যাচে নিয়েছেন 12 উইকেট, রেখেছেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান। সেই ফাহাদের বাসায় আজকে আমরা এসেছি, কথা বলবো তার সাথে। মানে ট্রফি নিয়েই দেশে আসতে হবে, এটাই আমাদের। সবাই বলছে যে ভাই অ্যাটিটিউড সবসময় যাতে আমাদের ওই রকম থাকে যে আমরা চোখে চোখে কথা বলবো আর কি ইন্ডিয়ার সাথে, মানে ইন্ডিয়াকে এক পরিমাণে ছাড় দেওয়া যাবে না। বাবার হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি, বাবার স্বপ্নের পথেই পথ চলা শুরু আল ফাহাদের। মা নাসিমা আক্তার শোনালেন বাবা ছেলের ক্রিকেট প্রেমের গল্প। ছোটবেলা ওরা পাঠাইতাম টিউশন পড়ার জন্য আর কি, আর হে চলে যাইতো মাঠে খেলার জন্য। বেতন দিতে গেছি, যে স্যার বলতেছে কিসের বেতন, এ তো পড়াতে আসে না। যাই দেখি এই স্কুল মাঠে খেলতেছে, ওইখান থেকে ধরে এনে অনেক ফিটেছি ওই দিন। এরা নিজে খেলার পাগল, এখনো খেলে এদের সাথে। যুব এশিয়া কাপে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা ইকবাল হাসান ইমনের সাথে একসঙ্গেই ক্রিকেট যাত্রা ফাহাদের। দুজনের বোঝাপড়াটাও বেশ ভালো। আমাদের দুইজনের প্ল্যান ছিল হয় ও পাবে, নাহলে আমি পাবো, যে কোনো একজনই, মানে যাতে বাইরে যেতে না যায়, ওটা দেশের ভিতরেই থাকে। লম্বায় 6 ফিট 2 ইঞ্চি, উচ্চতার কারণে বোলিংটাও সহজ হয় ফাহাদের। এশিয়া কাপে ব্যাটিংয়ে ভালো না করলেও বিভিন্ন টুর্নামেন্টে আছে বেশ কিছু ক্যামিও, তাই তো বোলিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন এই যুব তারকার। যেহেতু আমার ব্যাটিং স্কিল আছে, তো আমি বোলিং অলরাউন্ডার হিসাবে নিজেকে দেখতে চাই। ফেভারিট প্লেয়ার আছে দেশের ভিতরে, আছে তাসকিন ভাই, আছে মুশফিক ভাই, আর মিচেল স্টার্ককে আমার ভালো লাগে। বাসায় বসে ক্যারিবিয়ান দ্বীপে বাংলাদেশের জয়টা দেখছেন এশিয়া কাপ জয়ী আল ফাহাদ। এই চোখে স্বপ্নটা এখন একদিন ওই লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা। দেশের হয়ে যাতে একটা বড় পর্যায়ে যাতে একটা ট্রফি জিততে পারি, তো আন্ডার 19-এ জিতছি আলহামদুলিল্লাহ, তবে আমরা মূল ন্যাশনাল টিমে হয়ে জিততে চাই। আর হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মৌলভীবাজার, সিলেট। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। আমাদের সাথেই থাকুন।